তো আজকে আমরা নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সেটা হলো চ্যাপ্টার 3। এবং চ্যাপ্টার 3 থেকে একটা প্রশ্ন প্রায় এসে থাকে, যদিও এটা তোমাদের হয়তো নতুন একটা চ্যাপ্টার, তো তোমাদের জন্য এখানে আমরা বিস্তৃতি নিয়ে একটু আলোচনা করব। এটা খুব বেশি জটিল হবে না যদি একটু মনোযোগ সহকারে দেখো। এটা অনেক সময় স্টুডেন্টদের ভিতরে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে। হ্যাঁ, আচ্ছা, তো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়টা শুরু করার আগে কিছু বেসিক নলেজ লাগবে। যে আমাদের বিস্তৃতি, আমাদের সূত্রগুলো যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যেমন আমরা সূত্র পড়ে আসছি a+b²। এটা আসলে আমরা তো নর্মালি মুখস্থ করে আসি, বা আমাদের টিচারেরা কিন্তু মুখস্থ করতে বলে। এই সূত্র কিন্তু আসলে বিভিন্ন সিস্টেমে আসছে, এটা কিন্তু এমনি এমনি আসেনি। যেমন আমরা এই সূত্রটা কি জানি বলো তো? হ্যাঁ, a² + 2ab কি b², ভেরি সিম্পল। কিন্তু এই সূত্রটার কিন্তু একটা রহস্য আছে, যেটা আমরা আসলে অতটা মানে বিষয়টা অতটা বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না। এখন আমি যদি বলি ঠিক আছে, তুমি তো a+b² সূত্র তো খুব ভালোভাবে বলে দিতে পারলে, তাহলে বলো তো a+b⁵ এর সূত্রটা কি হবে? হ্যাঁ, 5 এর কি আবার সূত্র হয়? অবশ্যই হয়। তাহলে দেখো আমি একটু লিখে দিই তোমাদের 5 এর সূত্রটা কি হবে। একটু দেখো, হ্যাঁ আসলে দেখো, এখানে একটা মজার বিষয় হচ্ছে a+b⁵, তার মানে দুইজনের উপরে কিন্তু 5 আসবে আর কি। সেক্ষেত্রে সূত্রটা দেখো এমন একটা সিকোয়েন্স মেনে চলছে যে প্রথমে এর উপরে 5, তারপরে কমতে 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 লাস্ট পর্যন্ত এর উপরে কি 0। তার মানে এর মাথায় 5 থেকে শুরু করে 0তে গিয়ে শেষ হবে। আবার একইভাবে, হ্যাঁ তোমরা কিন্তু বুঝে ফেলছো যে বি এর মাথায় দেখো 0 থেকে শুরু করে আস্তে আস্তে 5, যেমন এখানে কিন্তু বি এর মানটা দেওয়া হয়নি, বাট বি কিন্তু 0 দিয়ে শুরু, কারণ b⁴ মানে 1। তাহলে দেখো বি এর মাথায় 0, বি এর মাথায় 1, বি এর মাথায় 2, 3, 4, 5, বাট এর মাথায় প্রথমে 5, তারপরে 4, 3, 2, তারপর এটা 1, তারপর কিন্তু 0। এখন কোশ্চেন হলো, হ্যাঁ তাহলে স্যার এখানে সমস্যাটা কি? এই যে এখানে তো 2 আছে, এটা সহগ আছে। হ্যাঁ, এরও কিন্তু একটা সহগ আছে। তো সেই সহগটা আসলে অন্য আরেকটা রিসার্চের মাধ্যমে আসে, যেমন NCR একটা ফ্যাক্টর যেটা রয়েছে কম্বিনেশনের মাধ্যমে। আমি সেই ব্যাখ্যাতে আসলে যাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমরা এই যে এই সূত্রটা এইভাবে আসলে আসে, ঠিক আছে? একইভাবে দেখো এখানে এর মাথায় প্রথমে 2, তারপরে 1, তারপরে কিন্তু 0। আবার বির মাথায় প্রথমে 0, মানে নাই বলতে 0, বি বর্জিত এখানে, তার মানে বি এর মান 0 মাথার উপরে, তারপর b1, তারপর b2। বুঝতে পারছো? আর এইটা আসছে আরেকটা বিস্তৃতির মাধ্যমে। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মধ্যপদ নিয়ে কথাবার্তা, ঠিক আছে? আরেকটা বিষয়, এখানে যত n এর মান যত থাকবে, টোটাল পদ অবশ্যই এক বেশি হবে। এখানে যেমন n সংখ্যক পদ যদি থাকে, মানে 2টা পদ যদি থাকে, তাহলে মোট পদের সংখ্যা থাকবে 2 + 1, ঠিক আছে? এখানে কিন্তু তাই। যাই হোক, এখানে অনেক কিছু আস্তে আস্তে চলে আসবে আমরা বর্ণনা করতে করতে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে n এর মান যদি জোড় হয়, মধ্যপদ কয়টা হবে? একটা। দেখো এর এক পাশে এক সাইডে আমরা একটা পদ রেখে দিলাম, ডান সাইডে একটা পদ রেখে দিলাম, বাম সাইডে একটা পদ আমি রেখে দিলাম, তাহলে মাঝখানে একটা থাকে। তাহলে যদি জোড় হয়, মধ্যপদ কিন্তু একটি হবে। ওকে, এখন যদি আমি কিউ এর কথা বলি, a+b⁵ বা a+b³ সূত্রটা কি? রাইট, a³ প্লাস বলো 3a² প্লাস 3ab² প্লাস কি bq। দেখো আমি প্রথমে বলেছিলাম এখানে যত n এর মান যত হবে, পদ সংখ্যা কিন্তু তার থেকে এক বেশি হবে। যেমন এখানে n এর মান 3, তাহলে 3 থেকে এক বেশি, অর্থাৎ 4টা পদ আছে। দেখো 1, 2, 3, 4টা পদ। এটা একটা নর্মাল একটা তথ্য, মনে রাখতে পারো। কিন্তু আমাদের আসছে মধ্যপদ, এখানে কত হবে? আমি যদি এটা বাদ দিই, এই পাশ থেকে এটা বাদ দিলাম, এই পাশ থেকে এটা বাদ দিলাম, মাঝখানে 2টা থেকে এটা বাদ দিলে 0। তার মানে আসলে তো 0টা পদ হবে না, মধ্যপদের কথা বলছে। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে এই 2টিই হবে মধ্যপদ, তাই না? রাইট, এই 2টি কিন্তু মধ্যপদ। অর্থাৎ n এর মান যখন জোড়, মধ্যপদ হবে একটি, আর n এর মান যখন বিজোড়, মধ্যপদ হবে কি? রাইট, 2টি। কিন্তু এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আমি তো দেখতে পাচ্ছি এখানে সরাসরি যে 3টা পদ, মধ্যপদ একটি দেখাই যাচ্ছে, কিন্তু এখানে যদি আসলে 50টা হতো, তখন তো টোটাল পদ হচ্ছে এক বেশি হতো, 51টা হতো। তখন আমি মধ্যপদটা কিভাবে বের করতাম, তাই না? এটা একটা কোশ্চেন। একইভাবে এখানে যদি 51 হতো, তখন আমার মোট পদ হতো কয়টা? 52টা। তাহলে সেক্ষেত্রে আমি ওর ভিতরে কিভাবে বুঝবো যে
কততম পদ হচ্ছে মধ্যপদ। তাহলে আমরা একটু দেখে নিই একটা সূত্রের মাধ্যমে যে আসলে কততম পদ মধ্যপদ, সেটা আমরা একটু দেখে নিই। যদি n এর মান জোড় হয়, তাহলে আমি এখানে একটু লিখে রেখেছি, যদি n এর মান জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটি, আর সেটার সূত্র হচ্ছে n + 2 + 1, n/2 + 1, রাইট। তাহলে n এর মান হচ্ছে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে n এর মান, ওকে। আবার n যদি বিজোড় হয় তাহলে কি হবে, মধ্যপদ হবে দুইটি। তাহলে কততম মধ্যপদ, একটা হচ্ছে n - 1/2 + 1 তম পদ, আর একটা হচ্ছে n + 1/2 + 1। এখানে n এর মান হচ্ছে ওই যে পাওয়ার যেটা থাকবে সেটাই কিন্তু n এর মান, রাইট। তাহলে আমরা একটু এখানে বসাই তো দেখি আসলে সূত্রটা কি ছিল আমাদের, a² + 2ab + b²। তার মানে এই যে দ্বিতীয় যে পদটা এটাই কিন্তু ছিল মধ্যপদ, আর এখানে দ্বিতীয় এবং তৃতীয় পদ ছিল মধ্যপদ। কি ছিল এটা, a³ + 3a² b + 3ab² কি bq। তার মানে এইটা হচ্ছে দ্বিতীয় পদ আর এটা কি তৃতীয় পদ। এই দ্বিতীয় এবং তৃতীয় পদই কিন্তু কি মধ্যপদ। তাহলে আমরা একটু দেখি আসলে বিষয়টা কি, ওই সূত্রে অ্যাপ্লাই করে একটু দেখি। তো আমরা যদি n = 2 হয় তাহলে আমরা দেখি এটা দ্বিতীয় পদটা বের হয় কিনা। তাহলে দেখো জোড় হলে মধ্যপদ নির্ণয়ের সূত্র কি, রাইট, n/2 + 1। তাহলে n এর মান কত, 2, তাহলে 2/2 + 1, 2 দিয়ে কাটাকাটি গেলে 1 হয়, 1 1 2। তাহলে এই যে 2তম পদ, এটা কিন্তু কততম পদ সেটা বের করার সূত্র, পদটা কি সেটা না, কততম পদ, কত নাম্বার পদটাই হচ্ছে মধ্যপদ সেটা বের করার সূত্র। তাহলে এটা কত নম্বর পদ, দ্বিতীয়, 2তম পদ মানে দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ, রাইট, মিলছে। আবার আমরা দেখি n এর মান যেহেতু বিজোড় তাহলে সেক্ষেত্রে আমরা ওই দুইটা সূত্র বসাই। কততম পদ, দুইটা পদ হবে, ঠিক আছে, n - 1/2 + 1তম পদ একটা, আবার n + 1/2 + 1। তাহলে আমাদেরকে কিন্তু সূত্রের মাধ্যমে দ্বিতীয় এবং তৃতীয় পদ আসতে হবে, তাই না। দেখো আসে কিনা, এটা আমরা যদি বসাই n এর মান কত, 3 বসাই, তাহলে 3 - 1/2 + 1, তাই না। তাহলে 3 - 1 মানে 2, 2/2 মানে 1, 1 + 1 মানে কি 2, তার মানে দ্বিতীয় পদ, সিম্পল। আর এটা তো দেখাই যাচ্ছে যে n এর মান যদি 3 হয়, 3 + 1 মানে 4/2 মানে 2 + 1, 4, এটা 3 + 1 4, 4/2 মানে 2 + 1 মানে তৃতীয় পদ। তাহলে কি মিলেছে বিষয়টা, অবশ্যই মিলছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের কি মধ্যপদ নির্ণয়ের সূত্রটা কি, অবশ্যই বুঝতে পারছো। এখন এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। তা আমরা একটু দেখি, যেহেতু আমরা সূত্র একটা শিখলাম, দেখি আমরা অ্যাপ্লাই করে দেখি। দেখো 1 নম্বরে একটা কোশ্চেন দেওয়া আছে যে 1 + x⁵ 50। তাহলে এটা হচ্ছে মূলত সূত্র হচ্ছে a + x⁵, ঠিক আছে। প্রথমটা a, পরেরটা হচ্ছে x। এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ, দেখো এর কিন্তু বিস্তার করলে আমরা 51টি পদ পাবো। কতটি পদ পাবো, 51টি, আর এটা হচ্ছে আমাদের 11, 51টি পদ পাবো। তাহলে এই 51টি পদের ভিতরে কততম পদটি আমাদের মধ্যপদ, একটি পদ হচ্ছে মধ্যপদ, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এটা কততম পদ, 23, 24তম না 25তম পদটি মধ্যপদ, সেটা কিন্তু আমাদের এখানে বের হয়ে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি একটু সমাধান ভালোভাবে যদি লিখতে চাই, লিখতে পারি যে 1 + x⁵ এর বিস্তৃতিতে মধ্যপদ, এর বিস্তৃতিতে মধ্যপদ একটি, মধ্যপদ কি একটি, তা হলো, আমরা একটু লিখে দিই, তা হলো n/2 + 1 এততম পদ, সিম্পল। তাহলে n এর মান কত বন্ধুরা, 50/2 + 1, তার মানে 50/2 মানে কি 25 + 1, তার মানে 26। তার মানে 26তম পদটি হচ্ছে কি মধ্যপদ। তাহলে আমাদের একটু লিখে নিতে পারো তোমরা, এটাই হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান দেখব। তাহলে 2 নম্বর কি বলে, 2 নম্বর বলে 1 + x⁴11। আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু n এর মান বিজোড়, n হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এর বিস্তৃতিতে মধ্যপদ কিন্তু দুইটি হবে। তাহলে এত এর বিস্তৃতিতে মধ্যপদ দুইটি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি, সেটা সূত্র আমরা লিখে দিলাম। এখন আমরা n এর জায়গায় যদি 11 বসাই তাহলে বুঝতে পারছি কত হবে, 11 - 1/2 + 1, তাহলে এটা কত হয়, এততম পদ।
ও 11 প্লাস 1 বাই 2 প্লাস 1 তম পদ। তারপর দেখি 11 মাইনাস 1 মানে কি 10, 10 ডিভাইডেড বাই 2 মানে 5, 5 প্লাস 1 মানে 6 তম পদ। একটা হচ্ছে 6 তম পদ ও অবশ্যই 7 নম্বর পদ হবে এটা। এটা হচ্ছে 11 প্লাস 1 মানে 12 ডিভাইডেড বাই 2 মানে 6 প্লাস 1 দ্যাটস মিন 7, 7 নম্বর পদ। ঠিক আছে, ওকে। এখানে দেখা যাচ্ছে আমাদের 11 হচ্ছে যেহেতু বিজোড়, এই জন্য পদটা হবে 2টা। আমরা লিখে দেখলাম যে এটাকে যদি আমরা বিস্তৃত করি আসলে এটাই হবে যে 6 নম্বর এবং 7 নম্বর পদটি আসলে মধ্যপদ হবে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটি হলো এই যে n এর মান যত হবে, যততম পদ বলবে তার থেকে r এর মান সবসময় 1 কম হবে। কিসের মান? r এর মান। দ্যাটস মিন আমি যদি বলি 6 তম পদ মানে হচ্ছে 5 প্লাস 1 তম পদ, এটা তো একই জিনিস না? 5 প্লাস 1 মানে তো 6। তাহলে আমরা এই যে এটাকে যদি r ধরি তাহলে r প্লাস 1 তম পদ, তার মানে হচ্ছে যততম পদ বলবে r এর মান ঠিক তত হবে। r হচ্ছে এটা সাধারণ পদের একটা সূত্রে আমরা দেখব যে r জিনিসটা কি আসলে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন দেখব সাধারণ পদ জিনিসটা কি। যে যেমন আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি হলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আমি যদি বলি এত এর বিস্তৃতিতে 3 নম্বর পদটা কত হবে? 3 নম্বর পদটা কিন্তু বি স্কোয়ার, বাট আমরা যদি আরো অনেকগুলো মানে ইয়া থাকে, যেমন এর জায়গায় থাকলো 2/x প্লাস বি এর জায়গায় থাকলো 3/x স্কোয়ার ইকুয়ালস টু উপরে যদি থাকে 10, এত এর বিস্তৃতিতে যদি বলে চতুর্থ পদটি কত, তখন কিন্তু বের করা খুব মুশকিল হবে। এখন এই জন্য চতুর্থ পদ যদি বলে 4 নম্বর পদ, তখন r এর মান আমাদের হবে 3। আর সেই পদের একটা সাধারণ সূত্র আছে যেটাকে আমরা বলি সাধারণ পদ, অর্থাৎ যে পদের মাধ্যমে আমাদের সব পদগুলো বের হয়ে যাবে। সাধারণ পদ বা এটাকে বলা হয় r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ। সেই সূত্রটা হচ্ছে NCR ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। এখন এখানে n বলতে আসলে উপরে যেটা বোঝায়, যেমন আমি যদি এটা মান বসাই দিই 10CR বলতে এখানে আমি কততম পদের কথা বলছি? চতুর্থ, তাহলে r এর মান 1 কম হবে 3। ওকে, আর a বলতে এখানে যেটা থাকবে সেটা a, আর এখানে যেটা থাকবে সেটা x। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদেরকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, তার মানে তাহলে আমাদের অঙ্কগুলো ক্লিয়ার হবে। ওকে, যে NCR যেমন এখানে আমি লিখে রেখেছি a টু দি পাওয়ার x, a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r প্লাস অন্তম পদের সূত্রটি হলো NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এই সূত্রটা আসলে কোথা থেকে আসলো সেটা তোমরা পরবর্তী সূত্রে মানে পরবর্তী অধ্যায়ে তোমরা জানতে পারবা। ওকে, এটা বিস্তৃতি থেকে মূলত আসছে। তো আশা করি তোমরা এই যে সূত্রগুলো বুঝতে পেরেছো। আমরা আজকে বেশি দীর্ঘায়িত করব না, আজকে বেসিক নিয়ে আলোচনা করলাম। আগামী দিন থেকে আমরা মোটামুটি সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে মানে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তোমাদের বাসায়, তোমাদের ম্যাথমেটিক্স 2 সাবজেক্ট, এবং দেখতে থাকো অনিক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।